গুড মর্নিং টু অল অফ ইউ। বাপি স্যারের কোচিং ক্লাসে আপনাকে স্বাগত। এখন আমি ভারতের সংবিধান বা ইন্ডিয়ান পলিটির উপরে যে সমস্ত প্রশ্নগুলি বারবার ডাব্লিউবিপি, কেপি, এমটিএস, এসএসসি, গ্রুপ সিডি, ডাব্লিউবিসিএস, রেলওয়ে, আপার টেট ইত্যাদি পরীক্ষাতে বারবার আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটা ছোট্ট ক্লাস তোমাদেরকে দিচ্ছি। এই ধরনের প্রায় 14,000 প্রশ্ন আমার সংকলনে রয়েছে। যে সমস্ত ছেলেমেয়েরা এই ক্লাসগুলো রেগুলার দেখতে থাকবে তারা প্রায় 14-15,000 প্রশ্ন খুব শীঘ্রই অনুশীলন করতে পারবে। এই প্রশ্নগুলো সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি এখানে রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স তোমরা দেখতে পাচ্ছ 65 বছর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের অবসর গ্রহণের বয়স থাকে। আর হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। মনে রাখতে হবে ভারতের সংবিধানের 124 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের গঠনের কথা বলা হয়েছিল। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে 34 জন বিচারপতি রয়েছে। একজন প্রধান বিচারপতি সহ অন্যান্য 33 জন বিচারপতি, অর্থাৎ 1 প্লাস 33 34 জন বিচারপতি নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে বর্তমানে। এবার হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62। ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয় 61 নম্বর অনুচ্ছেদে। এই প্রশ্নটা প্রত্যেকটা পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করা হয়। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয় 61 নম্বর অনুচ্ছেদে। আর ভারতের রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত হয়। পার্লামেন্ট গঠনের কথা ভারতের সংবিধানের 79 আর্টিকেলে উল্লেখ করা রয়েছে। রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন আমাদের রাষ্ট্রপতি। রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রাজ্যপাল সহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি, ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, ভারতের প্রধানমন্ত্রী ইত্যাদি মানে বিভিন্ন পদাধিকারীদেরকে ভারতের রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে থাকেন। ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বা কত নম্বর আর্টিকেলে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ বা স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে, এই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হয়। মনে রাখতে হবে 21 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষা করে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। একটু আগেই বললাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদেরকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 34 জন। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম ছিল হীরালাল জে কানিয়া, পরীক্ষাতে আসে H.J. কানিয়া। সুপ্রিম কোর্টের লেখ জারি করার ক্ষমতা বা রিট জারি করার ক্ষমতা ভারতের সংবিধানে উল্লেখ করা হয়েছে 32 নম্বর অনুচ্ছেদে। হাইকোর্টের এই অধিকারটা রয়েছে 226 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। 226 নম্বর আর্টিকেলে ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স লাগে 35 বছর। ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স লাগে 35 বছর। প্রধানমন্ত্রী হতে গেলে যদি লোকসভা থেকে কেউ দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয় তাহলে 25 বছর লাগে। রাজ্যসভার যে সদস্যরা হয় তাদের রাজ্যসভার সদস্যদের সর্বনিম্ন মেম্বার হতে গেলে সর্বনিম্ন বয়স লাগে 30 বছর। আর লোকসভার যদি সদস্য হয় কেউ তাহলে 25 বছর হলে হয়
ভারতের প্রধানমন্ত্রী সাধারণত লোকসভা থেকেই হয়ে এসেছে সবচেয়ে বেশি বার, এবং যার কারণে এখানে উল্লেখ করা হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর বয়স লাগে। যদি কোনো ব্যক্তি রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হয় তাহলে কিন্তু তাকে 30 বছর বয়স্ক হতে হবে। এবার আরও বলছি যে আমাদের লোকসভা রয়েছে, লোকসভাতে বর্তমানে সর্বোচ্চ 550টা আসন রয়েছে, আর হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেট বলতে হবে, আর 250 জন মেম্বারের ক্যাপাসিটি রয়েছে রাজ্যসভাতে। আমাদের লোকসভা গঠনের কথা ভারতের সংবিধানের 80 নম্বর লোকসভা না, রাজ্যসভা গঠনের কথা 80 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, লোকসভা গঠনের কথা 81 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। একটু আগে বললাম পার্লামেন্ট গঠনের কথা 79 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। ভারতের সংবিধানে কত নম্বর সংশোধনীর মাধ্যমে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? তো ভারতের সংবিধানের 61 নম্বর সংশোধনী, যেটা 1988 সালে হয়েছিল। রাজীব গান্ধী সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। হাইকোর্টের বিচারপতিদেরকে কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারপতিদেরকেও কিন্তু ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন বা অ্যাপয়েন্ট করেন। এবার হচ্ছে হাইকোর্টের বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? প্রত্যেকবার এই বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়। এবার হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। তারপরে হচ্ছে রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত? তো রাজ্যপালের কার্যকালের মেয়াদ উল্লেখ নেই। তারপরে হচ্ছে নো ফিক্সড টেনিওর, রাষ্ট্রপতির ইচ্ছার উপরে রাজ্যপালের কার্যকাল নির্ভর করে, মনে রাখতে হবে। কোন মিশনের অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? তো গণপরিষদ গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1946 খ্রিস্টাব্দে। ক্যাবিনেট মিশন এর সুপারিশে, ক্যাবিনেট মিশন প্ল্যান এর সুপারিশে গণপরিষদ গঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে 9 তারিখে ডিসেম্বর মাসে। এই গণপরিষদ 2 বছর 11 মাস 18 দিন ধরে ভারতের জন্য সংবিধান রচনা করেছিল। 2 বছর 11 মাস 18 দিন ধরে ভারতের জন্য সংবিধান রচনা করেছিল। তারপরে হচ্ছে এই সংবিধান রচনা করার পরে আমরা যে সংবিধানটা পেয়েছিলাম সেখানে 395টা অনুচ্ছেদ পেয়েছিলাম তখন। তারপরে হচ্ছে তোমার 8টা শিডিউল ছিল সেই সময়, আর হচ্ছে 22টা পার্ট ছিল। ঠিক আছে, এগুলো সব মনে রাখতে হবে। আমি আরও ক্লাসগুলোতে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে এসেছিল, ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে এসেছিল 1946 খ্রিস্টাব্দে। ক্যাবিনেট মিশন প্ল্যান এর হেড কে ছিল? লর্ড পেথিক লরেন্স। ক্যাবিনেট মিশন প্ল্যান এর সদস্য সংখ্যা ছিল 3 জন। লর্ড পেথিক লরেন্স হেড ছিল। এছাড়া এভি আলেকজান্ডার এবং স্যার স্টেফোর্ড ক্রিপস ক্যাবিনেট মিশনের অন্যান্য সদস্যরা ছিলেন। ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতের সংবিধানের প্রস্তাবনা রচনা করেছিলেন জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম ছিল জওহরলাল নেহেরু। ভারতের সংবিধানের উপদেষ্টা কমিশনের চেয়ারম্যান বলা হয় বি.এন. রাওকে। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম ছিল কি? বাবু রাজেন্দ্র প্রসাদ। তিনি 1952 থেকে 1962 সাল পর্যন্ত 1952 থেকে 1962 সাল পর্যন্ত ভারতে রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছিলেন। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরপর 2টো টার্ম ভোগ করেছিলেন। এরপরে আর কোনো রাষ্ট্রপতি পরপর 2বার ইলেক্টেড হয়নি, বা কোনো রাষ্ট্রপতি 2বার ইলেক্টেড হয়নি বর্তমানে আজ পর্যন্ত। যারা যারা এই ধরনের ক্লাসগুলো দেখতে চাও, যাদের প্রয়োজন বলে মনে হবে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হচ্ছে যদি কেউ আমার কাছে অনলাইনে ক্লাস করতেও ইচ্ছুক থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করবে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম
বললাম জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, নামও বলে দিলাম। এবার স্বাধীন ভারতের প্রথম যে আইনমন্ত্রী ছিল তার নাম ডক্টর বি.আর. আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম ছিল মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের বা ভারতের জাতীয় কংগ্রেসের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এখানে মনে রাখতে হবে মৌলানা আবুল কালাম আজাদ 1940 খ্রিস্টাব্দে আমাদের জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশন বসেছিল। সেই রামগড় অধিবেশনে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। তিনি হলেন ভারতের জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান তিনি, এবং লংগেস্ট টার্ম তিনি ভোগ করেছিলেন। 1940 থেকে 1946 সাল পর্যন্ত তিনি জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন। এছাড়া আরও বলছি, ভারতের জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সী চেয়ারম্যানের নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এবার হচ্ছে ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল সেই সময় জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান কে ছিলেন? তো সেই সময় জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন আচার্য জে.বি. কৃপালনী। মনে রাখতে হবে 1934 খ্রিস্টাব্দে বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল। তারপরে 1936 খ্রিস্টাব্দে এবং 37 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল। 1936 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে চেয়ারম্যান হয়েছিল জওহরলাল নেহরু। 1937 খ্রিস্টাব্দে ফৈজপুরে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল। এই 1937 খ্রিস্টাব্দে যে জাতীয় কংগ্রেসের অধিবেশনটা বসেছিল সেটি একটি গ্রামে অধিবেশন বসেছিল। তারপরে 1938 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল হরিপুরাতে। সেখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিলেন। তারপরে 1939 খ্রিস্টাব্দেও নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিলেন। 1939 খ্রিস্টাব্দেও জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিলেন ত্রিপুরীতে, এবং গান্ধীজির স্বনামধন্য প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে নেতাজি সুভাষচন্দ্র বসু পরাজিত করেছিলেন। তারপরে 1939 খ্রিস্টাব্দে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে গেলেন কলকাতাতে একটি বিশেষ অধিবেশনের মাধ্যমে। 1939 খ্রিস্টাব্দে যখন বেরিয়ে গেলেন, এবং সেই সময় জাতীয় কংগ্রেসের চেয়ারম্যানের দায়িত্বে এসেছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ ভারতের প্রথম রাষ্ট্রপতি। তারপরে 1940 খ্রিস্টাব্দে মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশনের সভাপতি হলেন, এবং তিনি 46 সাল পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন। তারপরে 1946 খ্রিস্টাব্দে আচার্য জে.বি. কৃপালনী, এই ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল 1846 থেকে 1847 সাল পর্যন্ত আচার্য জে.বি. কৃপালনী ভারতের জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিলেন। মনে রাখতে হবে যে ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল সেই সময় জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান কে ছিল? আচার্য জে.বি. কৃপালনী। ডক্টর বি.আর. আম্বেদকর কত নম্বর অনুচ্ছেদকে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? তো 32 নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেটাকে ভারতের সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের নাগরিকদের বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কত? 6টি। আগে ছিল মৌলিক অধিকারের সংখ্যা কত? 7টি। 1978 সালে 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনী করে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়াই বর্তমানে ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা রয়েছে 6টি। আগে যখন সংবিধানটা লাগু হয়েছিল সেই সময় 7টি মৌলিক অধিকার ছিল। মনে রাখতে হবে, পরীক্ষাতে আসে। এই ধরনের প্রশ্নগুলো দেখো, ভালো লাগবে, আর তোমরা পড়ো, পরীক্ষাতে আসবে। একটা প্রশ্ন ভুলভাল থাকবে না আমার আলোচনা করার মধ্যে। তারপরে তোমাদের এইগুলো দেখতে গেলে তোমাদের এগুলোই পরীক্ষাতে কম আসবে, আর লেভেল থাকে আমার প্রশ্নগুলোর উপরে। এবার কি মৌলিক অধিকারগুলো ভারতের সংবিধানের কোন অংশে আলোচনা করা হয়েছে? তো ভারতের সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকারের ব্যাপারে আলোচনা করা হয়েছে। তোমরা জানো যে প্রথম অংশ অর্থাৎ পার্ট 1-এ
ভারত ও তার ভূখণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। পার্ট 2 যেটা আছে আমাদের সিটিজেনশিপ বা নাগরিকত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে। পার্ট 3তে রয়েছে মৌলিক অধিকার। পার্ট 4 আলোচনা করা হয়েছে আমাদের কি, পার্ট 4 আলোচনা করেছি আমরা ডিপিএসপি। আর পার্ট 4 তে আমরা আলোচনা করেছি আলোচনা করেছি আমরা মৌলিক কর্তব্য। মূল সংবিধানে অর্থাৎ ভারতের সংবিধান যখন লাগু করা হয়েছিল 1950 খ্রিস্টাব্দে, সেই সময় কিন্তু আমাদের মৌলিক কর্তব্য ছিল না। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনী করার সময় 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনী করার সময় শরণ সিং কমিটির সুপারিশে আমরা 10টি মৌলিক কর্তব্য লাগু করেছিলাম। পরবর্তীতে আরও একটি সংবিধান সংশোধন 86তম সংবিধান সংশোধনী করে আমরা আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত করেছি ভারতের সংবিধানে। বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে কত? বর্তমানে ভারতের সংবিধানে হচ্ছে 11টি, আর হচ্ছে 1976 সালে আমরা করেছিলাম 10টি যুক্ত। আর মূল সংবিধানে ভারতের মৌলিক কর্তব্য ছিল না, একটাও ছিল না। ভারতের মূল সংবিধানে মৌলিক কর্তব্য একটাও ছিল না। মনে রাখতে হবে এই কথাগুলো, মনে রাখতে হবে খুব ভালোভাবে, কারণ পরীক্ষাতে আসবে এগুলো। তারপরে কি হচ্ছে যে ভারতের গণপরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধান গঠিত হয়েছিল কবে? তো কত সালে? 26 তারিখে নভেম্বর মাসে 1949 খ্রিস্টাব্দে। একটা লাইন আছে আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনায়, ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26th of November 1949 do hereby adopt, enact and give to ourselves this constitution। এই যে 26শে নভেম্বর 1949 সাল বললাম, সেই দিনই আমাদের গণপরিষদ আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধানকে গৃহীত করেছিল। তারপরে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল। এই গণপরিষদ আমাদের সংবিধান রচনা করে দিয়েছিল। সেই সংবিধান রচনা করতে 2 years 11 month, তারপরে হচ্ছে তোমার 18 days লেগেছিল। ঠিক আছে, 18 days লেগেছিল আমাদের সংবিধানটাকে রচনা করতে। এই যেমন লেখা আছে এখানে 2 বছর 11 মাস 18 দিন লেগেছিল। মূল সংবিধানে অনুচ্ছেদের সংখ্যা কত ছিল? 395। মূল সংবিধানে পার্ট কটা ছিল বা হচ্ছে অংশ কটা ছিল? এবার হচ্ছে তোমার কত 22টা লেখা আছে। মূল সংবিধানে তফসিল কটা ছিল? 8টা। ভারতের সংবিধান কার্যকর করা হয়েছে কবে? 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। সংবিধান দিবস কবে পালন করছি? 26শে নভেম্বর। বর্তমানে ভারতের সংবিধানে যে 8টি শিডিউলের কথা এখানে উল্লেখ করা রয়েছে, সেটা এখন হয়েছে কত? 12টা হয়েছে। আগে ছিল কটা? 8টা। আগে ছিল পার্টের সংখ্যা কত ছিল? 22টি। বর্তমানে হয়েছে কত? 25টি। এবার হচ্ছে আগে আমাদের ভারতের সংবিধানে আর্টিকেলের সংখ্যা কত ছিল? 395। কিন্তু বর্তমানে আমাদের আর্টিকেলের সংখ্যা কত হয়েছে? বর্তমানে হয়েছে আমাদের 464টার মতো হয়ে গেছে। হ্যাঁ, আগে ছিল 395টা, এখন 464টার মতো আমাদের আর্টিকেল রয়েছে, মনে রাখতে হবে। আগে ছিল শিডিউল 8টা, এখন হয়েছে 12টা। আগে ছিল পার্ট 22টা, এখন আমাদের পার্টের সংখ্যা হচ্ছে কত? 25টা। মনে রাখতে হবে আমাদের বর্তমানে 28টি রাজ্য রয়েছে। এই 28টি রাজ্যের মধ্যে 25টি রাজ্যে হাইকোর্ট রয়েছে, অর্থাৎ 25টি হাইকোর্ট রয়েছে। কিন্তু আমরা 25টি হাইকোর্ট রয়েছে আমাদের 28টি রাজ্যের, এখন 25টি হাইকোর্ট রয়েছে এবং কয়েকটি হাইকোর্টের সাথে কানেক্টেড রয়েছে, মানে এক একটি হাইকোর্টে দুইটা তিনটা করে রাজ্য কানেক্ট থাকতে পারে। আমাদের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং তাদেরকে 25টি হাইকোর্টের জুরিসডিকশনে রাখা হয়েছে। এই কথাটাই মনে রাখতে হবে। এছাড়া আরও বলছি আমি যে সংবিধান দিবস আমরা বললাম 26 নভেম্বর 1949 আমাদের সংবিধান গৃহীত হয়েছিল। সেই দিনটাকে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করে থাকছি। এবার হচ্ছে কি আমাদের সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক না, এখানে হচ্ছে কি সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক ইত্যাদি যে কথাগুলো রয়েছে, তো এই যে সমাজতান্ত্রিকতা, সোশ্যালিস্ট
এবং ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলারিজম, এই যে দুটো শব্দ মূল সংবিধানে যে প্রথমে যে প্রস্তাবনাটা কার্যকর করা হয়েছিল সেই সময় কিন্তু ছিল না। এই দুটো শব্দ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 খ্রিস্টাব্দে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। কত সালে বললাম? 1976 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধন করা হলো। সেখানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার দুটি শব্দ যুক্ত করা হয়েছে। আরও একটি শব্দ যুক্ত করা হয়েছিল যেটার নাম হচ্ছে ইন্টিগ্রিটি, ওটা ভারতের সংবিধানের প্রস্তাবনার শেষ অংশে আছে। হ্যাঁ, তো এই যে কথাগুলো আছে এগুলো সব মনে রাখতে হবে, পরীক্ষাতে জিজ্ঞাসা করাই হয়। এবার হচ্ছে কি 42তম যে সংবিধান সংশোধনীটা রয়েছে এটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলছি। কি বলছি? মিনি কনস্টিটিউশন বলছি। কত নম্বর সংবিধান সংশোধনীকে বলছি? মিনি কনস্টিটিউশন। তো 42তম সংবিধান সংশোধন রয়েছে আমাদের 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল। এখানে ভারতের সংবিধানের ম্যাক্সিমাম জিনিসগুলো চেঞ্জ করা হয়েছিল, যুক্ত করা হয়েছে, যার কারণে আমাদের কি হয়েছে, এটাকে মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে। এই 42তম সংবিধান সংশোধনীর সময় ভারতে যে লোকসভা রয়েছে আমাদের, এই লোকসভার কার্যকালের মেয়াদ আর হচ্ছে বিধানসভার কার্যকালের মেয়াদ, লোকসভা এবং বিধানসভা অর্থাৎ এমএলএ, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, তো বিধানসভা, এদের হচ্ছে কার্যকালের মেয়াদ 5 থেকে বাড়িয়ে কত করা হয়েছিল? 6 বছর করা হয়েছিল। সেই সময় অর্থাৎ 1976 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী। অর্থাৎ শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময়ে ভারতের লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হয়েছিল। ইন্দিরা গান্ধীর সময়ে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল। ইন্দিরা গান্ধীর সময়ে এই সোশ্যালিস্ট এবং সেকুলার দুটো শব্দ ভারতের প্রস্তাবনাতে যুক্ত করা হয়েছিল। এই ইন্দিরা গান্ধীর সময়ে আমাদের কি হয়েছিল, যে মৌলিক কর্তব্য সেগুলোকে যুক্ত করা হয়েছিল, মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। কখন? তো হচ্ছে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল সেই সময় যুক্ত করা হয়েছিল মৌলিক কর্তব্যগুলো, ঠিক আছে। তারপরে আর কি বলবো, যে এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন। তারপরে হচ্ছে তোমার 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধন হবে। সেই সময় পুনরায় যে কার্যকালের মেয়াদগুলো 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল সেগুলোর আবার কমিয়ে 5 বছরে নিয়ে আসা হয়েছিল। এবার আরও এখানে লেখা আছে একটি লাইন, যেটা হচ্ছে তোমাদের যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। এতক্ষণের আলোচনার মধ্যে এই অ্যান্সার আমরা পেয়ে গেছি, 42তম সংবিধান সংশোধনী। তারপরে হচ্ছে মূল সংবিধানে মোট কতগুলো মৌলিক কর্তব্য ছিল। তো এই প্রশ্নের উত্তরে আমরা জানা হয়ে গেল যে একটিও মৌলিক কর্তব্য ছিল না, মূল সংবিধানে ছিল না। 1976 খ্রিস্টাব্দে, কত বললাম? 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে যুক্ত করা হয়েছে। যদি প্রশ্ন হয় মূল সংবিধানে কত ছিল, তাহলে একটিও ছিল না। বর্তমানে ভারতের সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? 11টি মৌলিক কর্তব্য রয়েছে। 11টি। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কতগুলো মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল? 10টি। মৌলিক কর্তব্য কোথায় রয়েছে? পার্ট 4A। এবার হচ্ছে তোমার ভারতের মৌলিক কর্তব্য, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কত সালে যুক্ত করা হয়েছে? 76 খ্রিস্টাব্দে। 11তম মৌলিক কর্তব্য কবে যুক্ত করা হয়েছে? আলোচনা করা হলো 86তম সংবিধান সংশোধন 2002 সালে। কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? বললাম একটু আগেই, শরণ সিং কমিটির সুপারিশে। ভারতের সংবিধানে কোন অংশে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে? তো বাক স্বাধীনতা মৌলিক অধিকারে রয়েছে 19 নম্বর আর্টিকেলে। এবার হচ্ছে কত নম্বর অনুচ্ছেদে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে? লেখাই আছে এখানে 19 নম্বর। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর।
এবার হচ্ছে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি? তো সর্দার বল্লভভাই প্যাটেল 1931 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে চেয়ারম্যান হয়েছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। বরদৌলি সত্যাগ্রহ সর্দার বল্লভভাই প্যাটেল। কত নম্বর অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে? রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হবেন। 155 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা কি হবেন? নিযুক্ত হবেন। তারপরে আরও আছে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত থাকবে। এটা 154 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক রাজ্যের একজন করে রাজ্যপাল থাকবে? 153 আর্টিকেলে বলা হয়েছে। কত নম্বর অনুচ্ছেদে রাজ্যপালের নিযুক্ত হওয়ার কথা উল্লেখ করা রয়েছে? তো এবার হচ্ছে রাজ্যপালের নিযুক্তিকরণ 157 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। রাজ্যপালের শপথ গ্রহণ 159-এ বলা হয়েছে। রাজ্যপালের ক্ষমা প্রদর্শন 161-এ বলা হয়েছে। যেটা ভারতের রাষ্ট্রপতির হচ্ছে 72 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে ক্ষমা প্রদর্শনের ব্যাপারটা। রাজ্যপালের ডিসক্রিশনারি পাওয়ার আছে বা স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে, কিন্তু রাষ্ট্রপতির নেই। রাজ্যপালের এই স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করা হয়েছে 163 নম্বর আর্টিকেলে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদের স্বীকৃতি দেওয়া হয়েছে 165 নম্বর আর্টিকেলে। অ্যাটর্নি জেনারেল এর ব্যাপারে আলোচনা করা হয়েছে 76 নম্বর আর্টিকেলে। এবার হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিযুক্ত করে 75 নম্বর আর্টিকেল মেনে। রাজ্যসভার যারা সদস্য হবে তাদের যোগ্যতা একটু আগে বলা হয়েছিল কমপক্ষে 30 বছর বয়স হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, দেউলিয়া হতে হবে, সরকারি কোনো লাভজনক পদে থাকা যাবে না, আনসাউন্ড মাইন্ড হলে হবে না। তারপরে হচ্ছে তোমার ভোটার লিস্টে যে রাজ্যে নাম থাকবে সেই রাজ্য থেকে নির্বাচিত হয়ে আসতে হবে। রাজ্যসভায় এসসি এবং এসটিদের জন্য সংরক্ষণ বলা হয়নি, নেই। এবার রাজ্যসভার অন্যান্য নামগুলোকে আমরা যে জানি, তো কাউন্সিল অফ স্টেট, পার্মানেন্ট হাউসও বলছি, স্থায়ী কক্ষ বলছি, উচ্চ কক্ষ বলছি, বয়োজ্যেষ্ঠ কক্ষ বলছি। রাজ্যসভা এর সর্বোচ্চ সদস্য সংখ্যা একটু আগে বললাম 250 জন। অ্যাট প্রেজেন্ট 245 জন আছেন। কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভাতে পাঠানো হয় মেম্বার? তো দিল্লি এবং পন্ডিচেরি। দিল্লি থেকে 3 জন আর পন্ডিচেরি থেকে 1 জনকে পাঠানো হয়। টোটাল কত হলো? 4 জনকে পাঠানো হয় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে। রাজ্যসভাতে সদস্য হতে গেলে 6 বছরের জন্য থাকা যায়। আর রাজ্যসভা হচ্ছে একটা পার্মানেন্ট বডি, যাকে কখনো ভাঙা যায় না, যেটা এখানে আলোচনা করা হয়েছে পার্মানেন্ট হাউস হিসেবে। দিল্লি এবং পন্ডিচেরি। আচ্ছা, রাজ্যসভাতে কতজন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়? 12 জন। সাহিত্য, কলা, বিজ্ঞান, সমাজসেবা 4টা ফিল্ড থেকে, লিটারেচার, আর্টস, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এই 4টা ফিল্ড থেকে অ্যাপয়েন্ট করা হয়। রাজ্যসভার চেয়ারম্যান হয় উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হয়? পার্লামেন্টের তথা লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্যদের ভোটে নির্বাচিত হয়। তারপরে হচ্ছে রাজ্যসভার লিডার হিসেবে মনোনীত করা হয় কাকে? প্রধানমন্ত্রীকে। তিনি একজন মিনিস্টার র্যাঙ্কের হবেন। আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করলাম, কারণ আমার অন্য একটি ব্যাচ রয়েছে। ক্লাসটি ভালো লাগলে তোমাদেরকে একটা লাইক দিয়ে রাখবে। আর যদি এই ধরনের পিডিএফ নোটস তোমাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে। যদি আমার সাথে অর্থাৎ আমাদের সাথে ক্লাস করতে যদি ইচ্ছুক হও তাহলে আমার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ।